হ্যালো গাইস, চলে এসেছি আই নিড ইউ এর লাস্ট পার্ট নিয়ে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। জাংকুক গাড়ি ঘুরিয়ে স্পিড নিল। তে ভয় পেয়ে গেছে এত জোরে গাড়ি ঘোরানো দেখে। আস্তে চালান, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। কেন? আমার সাথে মরতে পারবি না? কেন? না মরে কি একসাথে বেঁচে থাকা যায় না? জাংকুকের কানে কথাটা যেতেই জাংকুক গাড়িটা থামিয়ে দিল। তে যে এমন কিছু বলতে পারে জাংকুক ভাবতেও পারেনি। কি বললি আরেকবার বল। তে চুপসে গেল। জাংকুক নিচে নেমে তের দিকে এসে হাতটা টেনে বার করলো। একটা ফাঁকা রাস্তার এক সাইডে গাড়ি দাঁড় করানো, লোকজন নেই বললেই চলে। জাংকুক টেনে এনে এক সাইডে তেকে নিয়ে গেল। তের হাতে যে লাগছে সেটা তার খেয়ালই নেই। দুই হাত দিয়ে তের বাহুটা চেপে ধরে রেখেছে। জাংকুক এতটাই লম্বা যে তের মুখটা দেখতে গেলে তাকে নিচু হতে হচ্ছে। তে জাংকুকের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে, চোখ থেকে জল পড়ছে টপ টপ করে। দুজনের মধ্যে কোনো গ্যাপ নেই। কি বললি আরেকবার বল। তে অভিমানে মুখটা ঘুরিয়ে নিল। কিছু বলিনি, আমার হাতে লাগছে, ছাড়ুন। জাংকুক আরও চেপে ধরলো। তের গালটা ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। আমাকে আজকাল দেখতেও ইচ্ছে করে না, তাই না? তের চোখের জল জাংকুকের হাতে লাগছে। হাতটা সরিয়ে নিল জাংকুক। যতই হোক তের কষ্ট সে কিছুতেই সহ্য করতে পারে না। শেষবার বলছি, আমার রাগাস না, ফল ভালো হবে না। ঘুরতে এনেছি, ঘুরে চুপচাপ বাড়ি যাবি। যা গাড়িতে গিয়ে বস। তে হাতটা ছাড়িয়ে গাড়িতে উঠে গেল। জাংকুক অবাক হয়ে গেছে। এই মেয়ে কি চাইছেটা কি? একবার জিজ্ঞেসও করলো না এতটা রাগের কারণটা কি? এত বেপরোয়া কে হয়? জাংকুক নিজেকে শান্ত করে পিছনে ঘুরে মাথার পিছনে দুই হাত দিয়ে মাথায় একটু চাপ দিল। রাগ করলে হবে না, তাকে এখন ঠান্ডা হতে হবে। তাই গাড়িতে উঠে চুপচাপ বসে আছে। একবারও জাংকুকের দিকে তাকায়নি। তাকালে হয়তো খেয়াল করতো জাংকুকের অবস্থা। সে নিজের সাথে নিজে লড়াই করেই যাচ্ছে। তার মনে হচ্ছে সে হেরে যাচ্ছে। মন, শরীর, মাথা সব কিছু যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। কোন দিকে যাবে, কি করবে কিছুই ভাবতে পারছে না। জাংকুক চোখটা বন্ধ করে জোরে একটা শ্বাস নিল। তের হাসি মুখটা মনে পড়ল। তে তার নয়, কোনো এক রাজকুমার এসে তাকে নিয়ে যাবে একদিন। যতদিন আছে ততদিন না হয় কিছু নতুন স্মৃতি তৈরি করে নিক। এগুলো নিয়েই তো তাকে বাঁচতে হবে সারাটা জীবন। যখন সে জানে ভালোবাসার মানুষটা তার কখনো হবে না, সেটা জানার পরও ভালোবাসাটা যে কতটা কঠিন সেটা শুধু যে করে সেই বোঝে। এখানে তার হেরে যাওয়ার চান্সটাই বেশি, তবুও একটু মুহূর্ত নিজের কাছে বন্দি করে রাখতে চায়। জাংকুক উঠে গেল গাড়িতে বসে তেকে টেনে নিজের কোলে বসালো। তে মাথা নিচু করেই আছে, তাকায়নি এখনও। তার বড্ড অভিমান হয়েছে। জাংকুক সেটা তের মুখের দিকে তাকিয়ে বেশ বুঝতে পারছে। ডান হাত দিয়ে তের চোখের জলটা মুছে দিল যত্ন করে। বা হাতটা তের কোমরে রাখা। তের হাত দুটো জাংকুকের বুকে আছে। জাংকুক তের মুখের সামনে এগিয়ে এসে বলল, সরি, কাজের অনেক প্রেশার তো, তাই তোকে বকে ফেলেছি। সব চাপ একার ওপর এসে পড়ে গেছে, সামলানো বড্ড মুশকিল হয়ে যাচ্ছে। তুই ছাড়া কে আছে বল? তোর কাছেই তো রাগ, অভিমান সবটা দেখাই। তে এবার মুখ তুলে তাকালো। ভালো করে জাংকুকের মুখটা দেখলো। সত্যি চোখ দুটোয় অনেক কিছু লুকিয়ে আছে, অনেক কিছু যা বোঝার ক্ষমতা তের নেই। তে আবার চোখটা নামিয়ে নিল। জাংকুক দুই হাত দিয়ে তেকে টেনে জড়িয়ে ধরলো। ভালো করে তেকে দেখতে লাগলো। কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে, কাজলগুলো ঘেটে গেছে। জাংকুকের চোখ পড়লো তের লালচে চোখটার দিকে। হাতটা স্পর্শ করলো তের উন্মুক্ত পিঠে। জাংকুক যেন এখন তেকে হারিয়ে যেতে চাইছে। এতক্ষণ তের এই সৌন্দর্য সে খেয়ালই করেনি। হঠাৎ তের জামার ফিতেটায় টান পড়ল। ফিতেটা খুলে গেল। তে নিজেকে সামলানোর চেষ্টা করছে। তার ভিতরে এখন ঝড় বইছে। সেটা কি করে থামাবে? কোনো পুরুষ যদি শক্ত হাতে ছোঁয়ে তাহলে কি এমনটাই হয়, নাকি এটা জাংকুক বলে তার এমন লাগছে? তে চোখ বন্ধ করে রেখেছে। জাংকুকের ছোঁয়া তার ভালো লাগছে ভীষণভাবে। জাংকুকও চোখ বন্ধ করে তেকে অনুভব করছে। জাংকুকের মুখটা তের ঘাড়ের কাছে। একটা লম্বা নিঃশ্বাস নিল। তের গায়ের মিষ্টি বেলি ফুলের গন্ধটা তার নাকে এসে ঠেকলো। বারবার তের ঘাড়ে ঠোঁটটা ছুঁয়ে দিতে লাগলো। তের গায়ে কাঁটা দিয়ে উঠেছে। তে এবার জাংকুকের কলারটা চেপে ধরলো। জাংকুকের ঠোঁট তের ঘাড়ে গলায় বিচরণ করতে লাগলো। এরপর জাংকুক মুখটা সরিয়ে তের দিকে তাকালো। জামাটা আলগা হয়ে যাওয়ায় জামার ভিতরে থাকা পরিহিত জিনিসটি জাংকুকের চোখে ধরা দিল। তের এই রূপ সে এতদিন কেন দেখেনি। তে এতক্ষণ চোখ বুজেছিল। আস্তে আস্তে চোখটা খুললো। দেখলো জাংকুক তের কাঁধের দিকে তাকিয়ে আছে। জামার ভিতরের কিছু অংশ দেখা যাচ্ছে। তে এবার লজ্জায় জামাটা টেনে তুলতে গেল। জাংকুক তেকে রাগানোর জন্য বলল, এখন আর তুলে কি হবে? যা দেখার সে তো দেখেই নিয়েছি। আমার সঙ্গে বেরোনোর সময় কি তোর কালো পড়তে মন চায়?
এভাবে আমাকে তোর জালে জড়াবি ভেবেছিস? আমি কিছু বুঝি না না? তের লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছে। নির্লজ্জ লোক একটা, মুখে কিছুই আটকায় না। তে এখনও জাঙ্কুকে কোলে সেভাবেই বসে আছে। জাঙ্কুক এমনভাবে তার দিকে তাকিয়ে আছে, তাকে কিছু বলতেও পারছে না। জাঙ্কুক একবার ভাবছে তেকে সরিয়ে দেবে নাকি এভাবে ওকে দেখেই যাবে। তেকে দেখলে যে তার মনে উথাল পাতাল চলে, নিজেকে কিছুতেই আটকাতে পারে না। সে জানে এটা ঠিক নয়, কিন্তু তবুও যেন বাধা মানতে চায় না। আপনার কি হয়েছে? আজকাল কি অনেক চিন্তায় থাকেন? জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে বলল, কিছু হয়নি রে, তোকে নিয়ে তো কত চিন্তা। বড় হয়েছিস, তোর ভবিষ্যৎ ভাবতে হবে আমাকে। এতদিন তো আমিই সামলালাম, এবার তো তোর বিয়ে দিতে হবে। কেউ একজন আসবে, এরপর তোর খেয়াল রাখবে সে। কথাটা শুনতে তে চিটকে সরে এলো। উনি কি বললেন? আমার বিয়ে নিয়ে চিন্তা? তের মাথায় যেন বড়সড় বাজ পড়ল। জাঙ্কুক অবাক হয়ে তের দিকেই তাকিয়ে আছে। তে কোল থেকে ওঠার চেষ্টা করছে, কিন্তু পারছে না। কি হলো? আর একটু বসে থাক না, একটু পর আমি নিজেই তোকে জায়গায় বসিয়ে দেবো। তে এবার ঝাঁঝিয়ে উঠল। আপনার কি আমাকে চরিত্রহীন বলে মনে হয়, যে বিয়ের আগে একজন আর বিয়ের পর আর একজনকে? যদি বিয়ে অন্য কাউকেই করতে হয়, তাহলে আপনার কোলে আমি কেন বসে থাকবো? আর কাল রাতে যেটা হয়েছিল সেটাই বা কেন হয়েছিল? আপনি যখন অন্যজনের সাথে আবার বিয়ে দিয়ে দেবেন, তখন আপনি এত কাছে কেন আসেন? এবার থেকে দূরে থাকবেন। জাঙ্কুকের এবার অভিমান হলো। সে ভাবেনি তে এমন কিছু একটা বলবে। সে তো আশা করেছিল তে বলবে, আমি আপনার কাছেই থাকবো, কোথাও যাব না, সারা জীবন আপনার বাঁধনেই বেঁধে রাখুন আমাকে। কিন্তু কই, তে তো এসব কিছু বললো না। সে চায় না আমি তার কাছে আসি। জাঙ্কুকের অভিমানী ভাবলো যেটা আছে সেটা হয়তো তার দিক থেকেই আছে। জোর করে সে তেকে আটকে রেখেছে। জাঙ্কুক এবার হাতটা সরিয়ে নিল তার শরীর থেকে। তারপর ওকে নিজের জায়গায় বসিয়ে দিল। গাড়ি এগিয়ে নিয়ে গেল বাড়ির দিকে। সন্ধে হয়ে এসেছে, কারোরই সেদিকে খেয়াল নেই। এবার তে বাইরে চোখ রাখলো। তে আর একটা কথাও বলেনি। তার অভিমান জাঙ্কুক বুঝলো না। সে তো তার কাছে থেকেই যেতে চায়। মনি আর তাকে নিয়ে তো সে তার ছোট্ট পরিবার গড়তে চেয়েছিল, কিন্তু উনি ভিতরে ভিতরে এত কিছু ভেবে রেখেছেন সে খবর তো সে জানতোই না। জানলে জীবনেও তাকে কাছে আসতে দিত না। আমাকে পুতুল মনে করে, যখন যা বলবে তাই করবে। আমি কোনো বিয়ে করব না, গ্র্যাজুয়েশন করে আমি বাইরে চলে যাব। দরকার নেই আমার জীবনে কারোর। গাড়িতে কেউ কারোর সাথে কোনো কথা বলেনি। রাতের দিকে গাড়ি এসে থামলো বাড়ির সামনে। তে নেমে গেল চুপচাপ। জাঙ্কুক ওখানেই গাড়িটা রেখে বাড়িতে ঢুকলো। সোজা নিজের রুমে চলে গেল। কালকেই তার ফ্লাইট। মনি নিজের ঘরেই ছিল। তে এসে নিজের ঘরের বিছানায় ঝাঁপিয়ে পড়ল। তার কান্না যেন থামতেই চাইছে না। বিছানার চাদরটা খামচে ধরে আছে। সে কি করবে, কোথায় যাবে, কিছুই বুঝে উঠতে পারছে না। জাঙ্কুক তার বিয়ের কথা চিন্তা করছে। কিন্তু কোনোদিন ভাবতেই পারেনি তাকে ছেড়ে আর এই বাড়ি ছেড়ে সে কোথাও যাবে। কেন বোঝে না সে তার মনের কথা? বিয়ে দিলে কি সবটা ঠিক হয়ে যাবে, নাকি আমি পর বলে এত কিছু? তের বাবা আর মায়ের কথা তার খুব মনে পড়ছে। আর যদি তারা থাকতো, তাহলে তো তাকে কারোর ভরসায় থাকতেই হতো না। তার তো তার বাবা মায়ের কথা মনেই পড়ে না। জাঙ্কুক রুমে ঢুকে ব্যাগ প্যাক করলো। দরকারি সমস্ত কিছু নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় জিনের ঘরের দিকে গেল। জিন শুয়েছিল। দরজায় আওয়াজ পেয়ে দরজাটা খুলে দিল। তোরা চলে এসেছিস, আমাকে ডাকবি তো? জাঙ্কুক বাইরে দাঁড়িয়ে বলল, আমি যাচ্ছি মা। মনি দরজা খুলে ঘরের দিকেই আসছিল। কথাটা শুনে পিছনে ঘুরল। জাঙ্কুকের হাতে ব্যাগটা দেখলো। কোথায় যাচ্ছিস? একটা মিটিং আছে অ্যাব্রোডে, কাল ফ্লাইট, আমি বেরোচ্ছি, অফিস যাব। কটা কাজ মিটিয়ে কাল ওখান থেকেই চলে যাব। কবে ফিরবি? ফিরবো, তবে একটু দেরি হবে। অনেক বড় ডিল তো, ওদের পুরো কনভিন্স করে তবেই আসতে হবে। তোর কি কিছু হয়েছে? মুখটা এমন শুকনো কেন লাগছে? জাঙ্কুক মাথাটা নামিয়ে নিল। কি বলবে বুঝতে পারছে না। কি আবার হবে? তে রইল, ওর খেয়াল রেখো। আর আজ কলেজ যায়নি, কাল থেকে দিয়ে আসবে, কামাই যেন না করে। আমি ফোন করব তোমায়। মনির এবার বেশ সন্দেহ হলো, কিছু তো একটা হয়েছেই। পরে সে তেকে জিজ্ঞেস করবে, এখন আর কাউকে ঘাটিয়ে লাভ নেই। ঠিক আছে, সাবধানে যাস, পৌঁছে গিয়ে ফোন করিস। জাঙ্কুক বেরিয়ে গেল। কবে আসবে সে নিজেই জানে না। তের রুমটা বাইরে থেকে দেখা যায়। জাঙ্কুক একবার রুমের দিকে দেখলো, লাইট জ্বলছে না, তার মানে তে ঘুমিয়ে গেছে। তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। ঝড়ের গতিতে গাড়িটা এগিয়ে নিয়ে যেতে লাগলো। তার মাথায় ভাসছে তের ছবিটা। গাড়ির স্পিড বেড়েই চলেছে। তে কি এই বুঝলো তাকে এতদিনে? তেকে নিজের কাছে টেনে নেওয়া, তার শরীরের ঘ্রাণ, এই সব কিছুই যেন গুলিয়ে দিচ্ছে জাঙ্কুককে। চোখে যেন অন্ধকার দেখছে। সামনে যে একটা গাড়ি আসছে তার আলোটা খালি দেখতে পেল। জাঙ্কুক তাড়াতাড়ি গাড়িটা কোনোভাবে ব্রেক মারলো। তে চিল্লে উঠল,
কোনো খারাপ স্বপ্ন দেখেছে। কাঁদতে কাঁদতে চোখটা লেগে এসেছিল, ওইভাবেই শুয়ে পড়েছিল। উঠে তাড়াতাড়ি জল খেলো ঢকঢক করে, ঘেমে নিয়ে একাকার। তাড়াতাড়ি ফোনটা হাতে নিল, দেখলো 12:40। তার মানে উনি বাড়িতেই আছে। খারাপ স্বপ্ন দেখছিলাম, তবুও এর মনটা আনচান করছে। একবার কি দেখে আসবে? তখন তো রাগের মাথায় যা নয় তাই বলে দিয়েছিল, কিন্তু অভিমান তার মনে গাঢ় হয়েছে, তাই আর গেল না। আজকে জাংকুক তাকে অনেক কষ্ট দিয়েছে। যতক্ষণ না নিজে আসবে, সরি বলবে, ততক্ষণ সে কিছুতেই যাবে না। এদিকে জাংকুক হাঁপাচ্ছে, অনেক বড় কিছু হয়ে যেতে পারত। মরতে মরতে যেন বেঁচে গেছে। জাংকুক গাড়ি থেকে নেমে দাঁড়ালো, আবার জলের বোতল বার করে মুখে চোখে দিল, কিছুটা খেলো। একটু ঠিক হলেও তারপর অফিস যাবে। নিজেকে কিছুটা শান্ত করে আবার গাড়ি নিয়ে এগিয়ে গেল অফিসের দিকে। কিন্তু তের চোখে কিছুতেই ঘুম আসছে না। কখন সকাল হবে আর কখন জাংকুককে দেখতে পাবে সেটাই ভাবছে। যতক্ষণ না দেখতে পাচ্ছে ততক্ষণ তার মন শান্তি পাবে না। তে বসে বসেই কাটিয়ে দিল সারাটা রাত। ভোর 5টা বাজে। তে দৌড়ে মনির ঘরে গেল, কারণ চাইলেও জাংকুকের ঘরে সে ঢুকতে পারবে না। তে দরজা ধাক্কাতেই মনি উঠে দরজাটা খুলল। খিরে, এত সকালে তুই? অনেক বেলা হয়ে গেছে, উঠে পড়ো, আজকে তো কলেজ যাবো, সারাদিন অনেক কাজ, তাড়াতাড়ি করো। তুই কি পাগল হয়ে গেছিস? এখন 5টা বাজে। যে মেয়ে জীবনেও ভোরের মুখ দেখে না, সে এত সকালে আমার ঘরে হানা দিয়েছে, কি ব্যাপার? তুমি আমায় অপমান করছো মনি, কিন্তু কোনো কাজ করে দেবো না কিন্তু, এবার বলে দিলাম। বাবা, সত্যি তুই থাকলে আমার কত বড় যে উপকার হয়। এত কাজ আমি একা একা কী করেই বা করি বল? কাজ করিস না, উল্টে কাজ বাড়িয়ে দিস তুই। চুপচাপ ঘরে গিয়ে ঘুমা। জাংকুক নেই, একদম জ্বালাবি না বলে দিলাম। তে একটা ঝটকা খেলো। উনি বাড়িতে নেই মানে? কোথায় গেছে? তে হঠাৎ স্বপ্নের কথা মনে পড়লো। নিজেকে স্বাভাবিক রেখে বলল, উনি বাড়িতে নেই? কোথায় গেছে? কালকে তো আমায় কিছু বললো না। বাইরে গেছে, কাজ আছে, ফিরতে দেরি হবে, কবে ফিরবে কিছু বলেনি, রাতেই বেরিয়ে গিয়েছিল। তে কাঁচু মাচু মুখ করে দাঁড়িয়ে রয়েছে, কি বলবে সেটাই বুঝতে পারছে না। একবার ফোন করতে বলবে, কিন্তু সে সাহস কিছুতেই পাচ্ছে না। আগে তো যখন তখন ফোন করতো, কিন্তু এখন তো সেই পরিস্থিতি নেই। কি ব্যাপার, এমনটা কেন করছিস? কি লাগবে বলে ফেল। মনি, ওনাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখেছি, একটু ফোন করো না। আমি বলেছি বলবে না, কিন্তু আমার উপর রেগে আছে। মনি বুঝেছিল কিছু একটা হয়েছে ওদের মধ্যে, তাই জন্যই সারা রাত না ঘুমিয়ে সকাল সকাল এসেছিস আমাকে জ্বালাতে। তা নিজেই ফোনটা কর না। এমন করো না মনি, প্লিজ করো না একটা ফোন। তোমার ছেলে আর তোমার কোনো চিন্তা নেই, সে বাইরে আছে। আগে বল কালকে কি হয়েছিল? অনেক কিছু হয়েছে, না ফোন করলে বলবো না। বেশ, সব কিন্তু বলবি, মনে রাখিস। তে তো ছটপট করছে। মনি ফোনটা করলো। ওপাশ থেকে ঘুম জড়ানো গলায় জাংকুক উত্তর দিল, হ্যাঁ মা বলো। তে ঠিক আছে তো? সে ঘুমায়নি সারা রাত, তোকে নিয়ে খারাপ স্বপ্ন দেখেছে। ভোরবেলা জ্বালাতে এসে গেছে আমার ঘরে তোকে ফোন করার জন্য বলতে। তে কপালে হাত দিল। উফ, এই মনিটাও না আমার মান সম্মান কিছুই রাখবে না। তুমি সব কি বলছো? জিজ্ঞাসা করো কেমন আছে, পাগল হয়ে গেছো নাকি? তের ফিসফিসানি জাংকুক শুনতে পাচ্ছে। ওকে বলো আস্তে আস্তে কথা বলতে, সবটাই শোনা যাচ্ছে। তোর ভাল লাগে না, এরা মা ছেলে আমার ইজ্জত আর রাখবে না। মনি হেসে উঠলো দুজনের কাণ্ড দেখে। জাংকুক ওপাশ থেকে বলল, আমি ঠিক আছি মা, কাল রাতে একটা অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেছি, তবে কিছু হয়নি। তেকে এসব কিছু বলার দরকার নেই, নাহলে চিন্তায় মরে যাবে। দেখেছিস, তার মানে ও ঠিকই বলেছে, ওর স্বপ্ন ভুল ছিল না। কোথাও চোট লাগেনি তো তোর? তুই বাড়িতে আয়, তোকে আমি দেখবো, নাহলে আমার শান্তি হবে না। তারপর তুই যেখানে খুশি যাস। উফ মা, কিচ্ছু হয়নি আমার, আমি একদম ঠিক আছি। তুমি কিন্তু খবরদার তেকে এসব কথা বলবে না, আর ওর খেয়াল রেখো। আমি নেই, বাদরামি শেষ থাকবে না। তুই কী রে, মরতে বসবি তখনও বলে যাচ্ছিস তেকে দেখে রাখবে? আমি কোথায় যাব তোদের মাঝখানে গিয়ে? আমি পিষে যাচ্ছি। আমি চাই তে থেকে যাক এখানে, কিন্তু আমার হাত তো বাঁধা বাবু। বাদ দাও মা, ওপরওয়ালা যা চাইবে তাই হবে। তুমি আমি চাইলেও কিছু হবে না। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস, আমায় ফোন করিস পৌঁছে। জাংকুক ফোনটা কেটে দিল। উফ, এই মেয়ে পারেও বটে, সারা রাত জেগে আছে একটা স্বপ্নের জন্য। এরম করলে তোকে ছেড়ে আমি কীভাবে থাকবো বলতো? আমি তো আরও অসহায় হয়ে পড়ছি। আমার 2 দিনের কাজ, কিন্তু তোর থেকে দূরে থাকতে আমি 1 সপ্তাহ বাইরে থাকবো। তোর কাছে এলে যে দূরে যেতে কষ্ট হয় আমার। এদিকে জিন বেরিয়ে এলো। তে আর কথা বলছে না তার সাথে। সে পাশে এসে বলল, জাংকুক ঠিক আছে, অফিসে আছে, ওখান থেকে বেরিয়ে যাবে, আর তোকে বাদরামি করতে বারণ করেছে। এবার তে ঝাঁপিয়ে পড়লো। তুমি কেমন বলতে গেল ওরকম? হ্যাঁ, আমার কি লজ্জা শরম নেই? কি ভাবলো আমাকে নিয়ে? তোমায় কতবার বললাম আমি আছি, বলবে না? তোমরা মা ছেলে দুজনেই এক, কেউ ভালো না। মনিতে হেসেই যাচ্ছে। যা ফ্রেশ হয়ে নে, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। ধুর, তুমি সব করো বলে ওপরে দৌড়ালো। রুমে এসে বিছানায় ঝাঁপিয়ে পড়লো। এবার তার ঘুম পাচ্ছে। এখন না ঘুমালে কলেজে গিয়ে ঝিমাবে। উল্টিয়ে পাল্টিয়ে শুয়ে পড়লো।
তে চিৎপটাং হয়ে ঘুমোচ্ছে। মনি এসে ঘরের জানলাগুলো খুলে দিল। উঠে পর, 9:30 বাজে, রেডি হতে হবে। আর কত ঘুমাবি? তে মুখ ঘুরিয়ে পাশ ফিরিয়ে শুয়ে পড়ল। উফ, বিরক্ত করো না। জিন বিরক্ত হয়ে ওকে টান দিয়ে নামিয়ে দিল। তারপর গট গট করে বেরিয়ে গেল। আর কত ঘুমাবি, ঘুমো এবার। কি হলো কিছুক্ষণ বুঝতে পারলো না। তারপর হুঁশ ফিরতে দেখলো সে নিচে পড়ে আছে। মনি, আই হেট ইউ। তুমি জীবনে আমার ঘুম সহ্য করতে পারো না। আমার সাথে অন্যায় হচ্ছে, অনেক বড় অন্যায়, বলে উঠে বাথরুমে দৌড়ালো। মনি নিচ থেকে সবটাই শুনতে পাচ্ছে আর হাসছে। রেডি হয়ে কিছুক্ষণ পর ব্যাগ নিয়ে তে নিচে নামলো। তাড়াতাড়ি আয়, তোকে খেতে দিয়ে আমাকেও রেডি হতে হবে। দিতে হবে না খেতে, যা খুশি করো গিয়ে। আচ্ছা, নিজে বেড়ে খেয়ে নে। এই মহিলা এত খারাপ কেন? হ্যাঁ। মনি রেডি হয়ে এসে দেখে তে খাবার নিয়ে বসে আছে। উফ, বলে রুটিটা ছিঁড়ে মুখে পুড়ে দিল। তাড়াতাড়ি খা, দেরি হয়ে যাচ্ছে তো। তে একগাল হাসি দিয়ে খেতে লাগলো। তুই কি বড় হবি না? সারা জীবন এভাবেই জ্বালাবি? ও মা, আমি জ্বালাই কোথায় তোমার? হ্যাঁ, তোমরা মা ছেলে মিলে আমার উপর অত্যাচার করো। আমি একটা বাচ্চা, ইনোসেন্ট মেয়ে। ওলে আমার বাচ্চা, বিয়ে করলে এতক্ষণে তোর একটা বাচ্চা হয়ে যেত। বিয়ের কথা শুনে তের মুখটা শুকিয়ে গেল। মনি, আমি বিয়ে করতে চাই না। আমি সারা জীবন তোমার কাছেই থাকতে চাই, এই বাড়িতেই থাকতে চাই। আমি কোথাও যাব না তোমাদেরকে ছেড়ে। উনিও কালকে আমাকে বললো আমার বিয়ের কথা। তোমরা আমার বিয়ে নিয়ে কেন পড়ে আছো বলো তো? আমি এখনো পড়তে চাই। তো পড় না, বিয়ের পর তুই পড়তে চাইলে পড়বি। তখন তো যা ইচ্ছা করতে পারবি, বাইরে চলে যাবি। এখানের মতো তোর বেরোনোর সময় সাথে কেউ যেতে হবে না, একা একা স্বাধীনভাবে থাকবি। আমি চাই না অমন জীবন, অত স্বাধীনতা আমার প্রয়োজন নেই। যেখানে তোমরা নেই, তোমাদের ছাড়া আমার পথ চলতে হবে, সেই পথে আমি হাঁটবই না। জিন্তের মাথায় হাত বুলি বলে, আচ্ছা, এসব আমাকে না বলে জাংকুক বাড়ি ফিরলে ওকেই বোঝাস। ও তোকে নিয়ে যে চিন্তা ভাবনা করবে ওটাই শেষ কথা, বলে মনি রান্নাঘরে চলে গেল হাত ধুতে। তে মাথা নিচু করে বসে আছে। একটা রাত হয়ে গেল, জাংকুক বাড়িতে নেই। মনে হচ্ছে যেন কতদিন তাকে দেখেনি। অথচ এই মানুষটাকে বাড়িতে না আসলে সে বেশি খুশি হতো। আপনি এমন কেন করলেন আমার সাথে? একবারও যাওয়ার আগে বললেন না? আপনি যখন আমার বিয়ে দিয়ে দেবেন, তাহলে এত কাছে কেন এলেন? আমি পারি না নিজেকে দূরে রাখতে আপনার থেকে। সেটাকে কী বলে আমি জানি না, কিন্তু আপনি কাছে এলেই আমার কেমন যেন হয়। মনে কোনো আগুন ভিতরে জ্বলছে, যেটা শুধু আপনিই নিভাতে পারেন। তে মনে মনে এসবই ভাবছিল, চোখটা ছলছল করছিল। মনি এসে মাথায় একটা চাটি মারল। কি ভাবছিস আবার? চল, দেরি হয়ে যাচ্ছে। উফ, লাগে তো নাকি, বলে মাথায় হাত দিয়ে ডলতে ডলতে বেরিয়ে গেল। এদিকে জাংকুক এইমাত্রই হোটেলে পৌঁছেছে। একবার ভাবলো তেকে ফোন করবে, কিন্তু অভিমানের পাহাড় জমে আছে। কই, মেয়েটা তো একবারও ফোন করে জিজ্ঞাসা করেনি, তাহলে আমি কেন তার খবর নেব? এসব ভেবে আর ফোন করলো না, শুধু মাকে একটা মেসেজ করে দিল সে পৌঁছে গেছে। কেটে গেছে 2 সপ্তাহ। তে আজ কলেজে যায়নি, তার নাকি শরীরটা ভালো নেই। সেই যে দুপুরবেলা খেয়ে নিজের ঘরে গেছে আর বেরোয়নি ঘর থেকে। কলেজে জিমিনের সাথে তার বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে। সবসময় মেয়েটা তাকে চোখে চোখে রাখে, তার সাথে থাকে, তার খেয়াল রাখে, আর বক বক করে তের মাথা খারাপ করে দেয়। তবে জাংকুক আর মনির মতো জিমিনও তার জীবনে একটা জায়গা করে নিয়েছে, একটা ভালো বন্ধু হিসাবে। সন্ধে পেরিয়ে রাত হতে চলল। জানলার ধারেতে বসে আছে আকাশের দিকে তাকিয়ে। কী যে ভেবে চলেছে নিজেও জানে না। মনি অনেকবার ডেকেছে, কোনো সাড়া দেয়নি। উফ, রাত 10টা বেজে গেছে, মেয়েটা এখনও খায়নি। জিন বকবক করতে করতে ওপরে উঠে এলো। কী যে হয় এর মাঝে মাঝে ওই জানে। আজ কলেজেও গেল না। জাংকুক যদি জানতে পারে তখন বুঝবে, ঝাড় খাবে আরও। আমি তখন একবার আটকাতে যাব না। তে সবটাই শুনতে পাচ্ছে। দরজার বাইরে দাঁড়িয়ে মনি চিল্লাচ্ছে, আমি পরে খেয়ে নেবো মনি, তুমি খেয়ে শুয়ে পড়ো। না খেয়ে যদি ঘুমিয়েছিস, কাল তোর মজা আমি দেখাবো বলে দিলাম। আমার মাথাটা ধরেছে, তার মধ্যে তোরেই জ্বালা, ভালো লাগে না আমার। দরজাটা খোল চুপচাপ। মনি, তুমি ঘুমিয়ে পড়ো না, আমি একটু পরে উঠে খেয়ে নেবো, আমার এখন খিদে নেই। জিনের শরীরটা ভালো লাগছিল না, তাই আর কথা না বাড়িয়ে চলে গেল। কালকে দেখবে এই মেয়েকে, কি ভীমরতি হয়েছে তার আজকাল। তে নিজের পোশাকটা ছেড়ে গেঞ্জি আর শর্টস পরে বালিশটাকে জড়িয়ে এক পাশ ফিরে শুয়ে পড়ল। কতদিন তাকে দেখেনি, একবারও ফোনও করেনি। এত অভিমান মানুষের হয় যে একবার ফোন করবে না? তে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, চোখ বন্ধ করতে পারছে না। চোখ বুঝলেই সেই গম্ভীর আকর্ষণীয় মুখটা ভেসে উঠছে। সেই গাড়ির মুহূর্ত, সেই রাতের কথা কিভাবে ভুলবে তে? আর ওই বজ্জাতটা বলে কি না বিয়ে করতে। আসুক একবার, তারপর দেখাবো। আমার কাছে আসা একদম বার করে দেবো। বিয়ে করব অন্য কাউকে, আর অধিকার উনি ফলাবে, চলবে না। তে এতটাও দুর্বল না।
বাড়িতে তো ফিরবে একদিন, তখন বেটাকে মজা দেখাবো আমি। 12:30 বাজে। জাঙ্কুক গাড়িটা পার্ক করলো টলতে টলতে, পকেট থেকে হাতড়ে হাতড়ে চাবিটা বার করলো। তারপর এগিয়ে এলো দরজার দিকে। ঝিমোচ্ছে, চোখ খুলে রাখতেই পারছে না। দরজা খুলে কোনো রকমে টলতে টলতে উপরে এলো। তের ঘরের সামনে এসে দুবার ধাক্কালো। তে ভেবেছে মনি। ঘুমের ঘোরে বিরক্তি মুখ নিয়ে দরজাটা খুললো, কিন্তু সামনে একটা ভারী চেহারা তের গায়ের ওপর এসে পড়লো। তে আটকে উঠেছে। কয়েক সেকেন্ডের মধ্যে ঘুমটা উড়ে গেল। পাশের চেয়ারটা ধরে সামলানোর চেষ্টা করছে। জাঙ্কুক যেন কী সব বিড়বিড় করছে। কোনো রকমে টেনে এনে খাটে বসালো, ভালো করে দেখলো। এসব সহ্য হয় না, তবুও গিলবে। কিন্তু এভাবে আছে, তাহলে বাড়িতে ফিরলো কি করে? দৌড়ে জানলাটা খুলে দেখলো গাড়ি দাঁড় করানো। তের মাথায় হাত। এই মানুষটা এসব খেয়ে গাড়ি ড্রাইভ করে এসেছে। কাল মনি উঠুক, তারপরে দেখাবো মজা। তে বলে ডাক দিল জাঙ্কুক। শোয়া থেকে উঠে বসলো আবার। তে জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে রগত দেখছে চুপচাপ। জাঙ্কুক উঠে মাথাটা চেপে ধরলো। উফ, এসব সহ্য হয় না, তাও যে কেন খেতে গেল। তে তে করে দুবার ডাকলো। তে পিছন থেকে এসে সামনে দাঁড়ালো, কোমরে হাত দিয়ে শুরু করলো ডায়লগ দেওয়া। আপনার কোনো কাণ্ডজ্ঞান নেই? এসব খেয়ে গাড়ি চালিয়ে কেন এসেছেন? যখন আসবেন তখন খেলেন কেন? আর যখন খাবেনি তখন গাড়ি নিয়ে বেরোলেন কেন? কাল আমি মনিকে সবটা বলবো। কিছু হয়ে গেলে কি হতো? হ্যাঁ, আপনার জন্য মানুষ দিনরাত চিন্তাতে মরবে, আর আপনি এসব খেয়ে মস্তি করবেন? তে কথাটা শেষ করতে পারলো না। জাঙ্কুক এক টান দিয়ে তাকে নিজের কোলে বসালো। তে চুপ মেরে গেল। তোকে আজকে বউ বউ লাগছে কেন বলতো? বলেই তের কোমরটা জড়িয়ে ধরলো। ছাড়ুন, কি করছেন কি? আপনি হুঁশে নেই। আমি হুঁশেই আছি, এত মাতাল নয় যে কি বলছি জানবো না। তে এবার চুপচাপ হয়ে গেল। আপনি নিজের ঘরে যান, এত রাতে মনি দেখলে খারাপ ভাববে। জাঙ্কুক 1 মিনিট তের দিকে তাকিয়ে ওকে কোল থেকে নামিয়ে দরজাটা আটকে দিল। আরে কি করছেন কি? দরজাটা খুলুন, নিজের ঘরে যান, এটা আমার ঘর। তের কথা শেষ না হতেই তেকে দেয়ালে পিন করলো। দুজনে একদম কাছাকাছি। তে জোরে জোরে শ্বাস নিচ্ছে, দমটা যেন বন্ধ হয়ে আসছে। প্লিজ ছেড়ে দিন না, আমার লাগছে। জাঙ্কুক আরও চেপে ধরলো। কষ্ট হচ্ছে? আর আমার কষ্টটার কি হবে তে? তে চোখটা নামিয়ে নিল। চোখ তুলে তাকাবার তার সাহস নেই। জাঙ্কুক তে কানের লতিতে একটা চুমু দিল। তে একটু নড়ে উঠল। চেয়েও যেন ধাক্কা দিয়ে সরাতে পারছে না মানুষটাকে। কি হলো, কিছু বলবি না? জাঙ্কুক তে নাকের সাথে নিজের নাকটা ঘষলো। বল, কিছু তো বল, চুপ করে কেন আছিস? এতদিন পর সামনে পেয়েছিস আর চুপ করে থাকবি? তে কিছু বলতেই পারছে না, শুধু জোরে শ্বাস নিয়ে যাচ্ছে। দুজনের মধ্যেই যেন ঝড় উঠেছে। দুজন দুজনকে এতদিন দূরে সরিয়ে রেখেছিল, আজ এতটা সামনে পেয়ে যেন সবটা ভুলে যেতে ইচ্ছা করছে। জাঙ্কুক তেকে উঠিয়ে নিজের কোলে তুলল। কেউই এখন নিজের মধ্যে নেই, না জাঙ্কুক না তে। অনবরত তের ঘাড়ে মুখ ঘষতেই রয়েছে, আর একটা হাত দিয়ে তের পায়ে হাত বোলাচ্ছে। জাঙ্কুক কিছুতেই নিজেকে আটকাতে পারছে না। অনেক দিন নিজেকে আটকাতে রেখেছে, চেয়েও নিজেকে দূরে রাখতে পারেনি। এই 2 সপ্তাহ তার কাছে দুটো জন্ম মনে হয়েছে। জাঙ্কুক মুখটা তুলে তের দিকে তাকালো। তের কী অবস্থা চলছে সেটা জাঙ্কুক বেশ বুঝতে পারছে। তে এখন নিজের মধ্যেই নেই। জাঙ্কুক একটু মিচকে হাসলো। একটা বাচ্চা মেয়ের প্রেমে সে পড়েছে। জাঙ্কুক থেমে যেতে তে চোখ খুললো, পাটা নামিয়ে নিল নিজে থেকেই। এবার তার লজ্জা লাগছে, কিন্তু তার ভেতরে এখন তাণ্ডব চলছে, সেটা কিভাবে নিববে? জাঙ্কুক একবার তের দিকে তাকালো। এলোমেলো অবস্থা তার। এই অবস্থা সে নিজেই করেছে। জাঙ্কুকের হাতের টপ ভেদ করে তার বেলি প্রেস করলো। তে থাকতে না পেরে জাঙ্কুক চুলটা শক্ত করে ধরলো। জাঙ্কুক ফিসফিসিয়ে বলল, কি করছিস কি তে? এরপর যে আমি নিজেকে আটকাতে পারবো না। আটকিও না। তে পেটে সুরসুরি লাগছে। জাঙ্কুকের হাত বিচরণ করে চলেছে বিভিন্ন জায়গায়। তে শুধু অনুভব করে চলেছে সেটা। জাঙ্কুক হঠাৎ থেমে গেল। তে জাঙ্কুককে জড়িয়ে ধরল। একটু আগে কতই না রেগেছিল, বলেছিল আসলে ছেড়ে কথা বলবে না, আর সামনে আসতে না আসতেই সব অভিমান যেন মিটে গেল। দুজনেই চুপচাপ। একটু পর জাঙ্কুক তেকে কোলে তুলে বিছানায় শুয়ে দিল। তে যেন নিজে থেকে জাঙ্কুককে ছাড়তেই চাইছে না। এই তেকে জাঙ্কুক আগে দেখেনি। সেই লাজুক মেয়েটা আজ কতটাই না অ্যাগ্রেসিভ হয়ে গেছিল। জাঙ্কুক তের পাশে শুয়ে তের মাথায় হাত বুলিয়ে দিল, যত্ন করে চুলগুলো গুছিয়ে দিল। ধীরে ধীরে তে ঘুমিয়ে যায়। জাঙ্কুক তের দিকে তাকিয়ে একটু হাসলো।
বাচ্চা মেয়ে, আজকে পারলে আমাকে গিলেই খেয়ে নিত। জাঙ্কুক ঘাট থেকে নেমে দরজাটা খুলে নিজের ঘরে চলে গেল। ভোর 4টে নাগাদ তে ঢুলু ঢুলু চোখে চোখ খুলে তাকালো। পিটপিট করে সারাটা ঘর দেখতে লাগলো আর ভাবলো, যেটা দেখলাম সেটা কি স্বপ্ন? বলে নিজের মাথাতে একটা চাটি মারলো। ছি, কি বাজে স্বপ্ন! তুই এত বাজে মেয়েতে এসব খারাপ জিনিস কেউ স্বপ্নে দেখে? তোর লজ্জা শরম নেই? বলে আবার ঠাস করে শুয়ে পড়লো আর পিক করে হেসে দিল। টান টান করে হাত পা ছড়িয়ে বলল, ইস, সত্যি যদি এমনটা হতো, স্বপ্নের মতো সামনেও যদি এমনটাই করতো। বলে নিজেই লজ্জায় মুখটা চেপে ধরলো, চোখটা বন্ধ করলো। আচ্ছা, এই স্বপ্নটা কি বারবার দেখা যায়? হঠাৎ করে তে উঠে বসে পড়লো কি মনে হতে। না না না, এটা তো স্বপ্ন ছিল না। তার মানে কালকে উনি সত্যি এসেছিলেন? ছি তে, এই মুখ নিয়ে তুই ওনার সামনে যাবি কি করে? বলে হাত পা ছড়াতে লাগলো। কেন কেন কেন, একটু কেন নিজেকে সামলাতে পারলি না? কি করে আমি নিজেকে ওনার কাছে এভাবে ধরা দিলাম? আমার তো রাগ করে থাকার কথা ছিল, তাহলে কালকে আমি এটা কী ধরনের রাগ দেখালাম? কি ভাববে উনি আমাকে? আমার সব শেষ হয়ে গেল। তারপর নিজে নেমে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। না, রাগ আমাকে দেখাতেই হবে। অনেক জ্বালিয়েছে এই কয়দিন, অনেক কষ্ট পেয়েছি আমি, এত সহজে কিছুতেই ছেড়ে দেওয়া যাবে না। বলে ঘরের মধ্যে পায়চারি করলো। কি করবে সেটাই ভাবছে। আইডিয়া! দাঁড়ান জাঙ্কুক বাবু, আজকে আপনাকে আমি টাইট দেবই, আর জীবনেও বাড়ি ছেড়ে পালাবার কথা ভাববেনও না। তারপরেই গট গট করে নিচে নেমে এলো। এটাও খেয়াল করলো না রাতের ওই পোশাক পরেই সে নেমে এসেছে। রান্নাঘরে উকি দিয়ে দেখলো কেউ নেই। চারিদিকে চোখ বোলালো। না, মনি এখনও ঘুমাচ্ছে। টুক করে তাড়াতাড়ি কফিটা বানিয়ে নি। তারপর হাঁটা দিল ওপরের দিকে। জাঙ্কুকের ঘরের দরজাটা হালকা ঠেলা দিতেই খুলে গেল। উফ তে, তোর কি কপাল! ঘরটা অন্ধকার, ছোট্ট নীল রঙে ডিম লাইটটা জ্বলছে। হালকা নীলচে আভা চারিদিকে খেলছে। তে ঢুকতেই জাঙ্কুকের পারফিউমের গন্ধটা নাকে এলো। তে এক হাতে কফি নিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। পা দিয়ে দরজাটা ঠেলে আটকে দিল। জাঙ্কুক উল্টে শুয়ে আছে, খালি গায়ে। হালকা নীল আলোটা গায়ে লেগে আছে। তে কফিটা টেবিলে রেখে জাঙ্কুকের দিকে একটু ঝুঁকলো। কি মায়া আছে এই মুখটায়। আস্তে করে কপালটা একটু ছুঁলো যাতে উঠে না পড়ে। তে আবার হারিয়ে গেল সেই রাতের ঘটনায়। কীভাবে চেপে ধরেছিল তেকে, তেকে তো ছাড়ছিলই না। উনি যদি নিজেকে না আটকাতেন তাহলে কিছু একটা হয়েই যেত। জাঙ্কুকের কানের কাছে এসে ঠোঁটটা হালকে ঠাকালো। তে উঠতেই যাবে তখনই জাঙ্কুক হাত বাড়িয়ে তেকে নিজের ওপর টেনে আনলো। তে হুমড়ি খেয়ে জাঙ্কুকের ওপর পড়লো। জাঙ্কুক সোজা হলো। তে জাঙ্কুকের বুকের ওপর ওভাবেই, নড়ার শক্তিও নেই। তোর জন্য সারা রাত ঘুমোতে পারিনি, আবার এখন চলে এসেছিস জ্বালাতে? কি চাই? তে থতমত খেয়ে গেল। না 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 না, কিছু চাই না। তে ভাবতে পারিনি জাঙ্কুক জেগে যাবে। আমি যাই, আপনি ঘুমোন, ছাড়ুন আমায়। কেন ছাড়বো কেন? বলে তেকে পাশে নিয়ে জড়িয়ে ধরলো। দুজনের নিঃশ্বাস জড়ে পড়ছে। নীল আবার যেন ওদের আরও এক করে দিচ্ছে। জাঙ্কুক পুরো তেকে চেপে ধরে রেখেছে। তের মনে হচ্ছে এখনই মরে যাবে। জাঙ্কুকদের ঘাড়ে মুখটা গুজে দিল। দুজনের মধ্যে একটুকু গ্যাপ নেই। জাঙ্কুক হাতটা তের জামার ভিতর দিয়ে বলল, এসব পরে ঘুরবি আর আমাকে তোর দিকে আকর্ষিত করবি, তাই না? তে হঠাৎ মনে পড়লো সে জামা না পাল্টেই বেরিয়ে গেছে। উফ তে, তুই তো ছাগল কেন? নে এবার সামলা। তে মনে মনে নিজেকেই গালাগাল করছে। জাঙ্কুক ওকে ধরেই ঘুমিয়ে যায়। কতদিন তাকে কাছে পায়নি, সব ভুলে যায় তে সামনে এলে। এইটুকু মেয়ে কী জাদু করে রেখেছে কে জানে। তে নিজের হাতটা একটু বার করে জাঙ্কুককে ধরল। উফ বাবা, এই বডি কী করে বানায়! বাপরে বাপ, মেয়েরা দেখলে এমনি পাগল হয়ে উল্টে যাবে, আর তার মধ্যে যদি সবার সামনে জামা খোলে, ইস, ওখানেই মেয়েরা শেষ। উফ, তুই কি আমাকে ঘুমোতে দিবি? তে একটু থতমত খেয়ে গেল। সরি, ঘুমান। তে অনেক কিছুই বলতে চেয়েছিল কিন্তু বলতে পারল না। মনের কথা তার মনেই রয়ে গেল। কিছুক্ষণের মধ্যে তেও ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভেঙে চোখ খুলতে দেখলো জাঙ্কুক ওর দিকেই তাকিয়ে আছে। কিছুটা থতমত খেয়ে গেল তে। তারপর নিজের পরিস্থিতি উপলব্ধি করলো। জাঙ্কুক এখনও তাকে সেভাবেই ধরে আছে। গুড মর্নিং। তে একটু মিচকে হাসলো। মর্নিং। জাঙ্কুক খুঁটিয়ে খুঁটিয়ে তেকে দেখছে। তে মনে মনে কিছু বলার চেষ্টা করছে কিন্তু বলতে পারছে না। মনের মধ্যে একটা ঝড় চলছে, অনেক প্রশ্ন ঘোরাফেরা করছে। জাঙ্কুক বোধহয় বুঝতে পারলো। কি হয়েছে, কিছু বলবি? তে চুপ করে রইল। যা বলার বলে ফেল। আমি বিয়ে করব না জাঙ্কুক দা। তের কথাটা শুনে জাঙ্কুক অবাক হলো। মানে?
আমি এই বাড়ি ছেড়ে যেতে চাই না। আমি মনিকে ছেড়ে থাকতে পারবো না। আর আর তে কিছু বলতে পারছে না। কি হলো বল? আর কি? অজান্তেই তের চোখে যেন জল এসে গেল। কি হয়েছে তে? তুই খাচ্ছিস কেন? আমি আপনাদের ছেড়ে যেতে চাই না। যে বাড়িতে আপনারা থাকবেন না সেই বাড়ি আমার প্রয়োজন নেই। আমার সব কিছু আপনাদেরকে জুড়েই। ছোট থেকে আপনাকে আর মনিকে থেকেই আমি বড় হয়েছি। আমার সবটা জুড়ে শুধু আপনারাই রয়েছেন। আমাকে প্লিজ অন্য কারোর সাথে বিয়ে দেবেন না, তাহলে আমি মরে যাব। তে তে ফুপিয়ে কেঁদে ওঠে। এই কথা যদি আরেকবার বলেছিস থাপড়ে তোর গাল লাল করে দেবো। একটু ভালো ব্যবহার করেছি বলে যা ইচ্ছে তাই করবি, তাই না? প্রেমে বকুন, মারুন, মারতে মারতে মেরে ফেলুন, তারপরও আমি কিছুতেই অন্য কাউকে বিয়ে করব না। আমি আমি আপনাদের কাছেই থাকতে চাই, আপনার সাথেই থাকতে চাই সারাটা জীবন। একটু জায়গা দিতে পারবেন না আপনার কাছে? নাকি আমি অনাথ বলে আপনারা আমাকে মানতে পারবেন না? আজ আমার বাবা মা থাকলে আপনি কি এভাবে আমাকে দূরে সরিয়ে দিতে পারতেন? আপনি কেন বোঝেন না আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না? আবার জ্ঞান হওয়ার পর থেকে পুরুষ মানুষ হিসাবে যদি আমার জীবনে কেউ থেকে থাকে সেটা শুধুমাত্র আপনিই ছিলেন, আর সারাটা জীবন আপনিই থাকবেন। আপনার জায়গায় আমি অন্য কাউকে কখনো বসাতে পারবো না। তে বলেই চলেছে। জাঙ্কুক এক দৃষ্টে তের কথা শুনেই যাচ্ছে। কি বলবে কিছুই বুঝতে পারছে না। তার মানে তেও তেও কি তাকে ভালোবাসে? তের মনেও কি তার জন্য ফিলিংস আছে? যদি নাই থাকতো তাহলে কেন প্রশ্রয় দিত তাকে? কখনোই সে এতটা কাছে আসতো না। তার মানে কি সে এতদিন থেকে ভুল বুঝে এসেছে? তার মানে তার ভালোবাসা একতরফা নয়। কথাটা ভাবতেই জাঙ্কুকের মনে সে একটা খুশির ঝলক বয়ে গেল। তবুও সে শিওর হতে চায়, তাই একটু কঠিনভাবেই দেখে জিজ্ঞেস করলো, কিন্তু কেন থাকতে চাস আমার কাছে? প্রত্যেকটা মানুষকে একদিন একদিন বিয়ে করতে হয়, তাকে সংসার বাঁধতে হয়, আর সেটা তোকেও করতে হবে। আমি কি বলেছি আমি বিয়ে করব না? আমি শুধু বলেছি আমি অন্য কাউকে বিয়ে করব না। অন্য কাউকে মানে কাকে বিয়ে করবি? আপনি কি কিছুই বোঝেন না? সব কিছু বলে বোঝাতে হয়। আপনি কেন বোঝেন না বারবার আমি আপনার কাছে কেন আসতে চাই? আপনি আমার এতটা কাছে থাকলে আমি কেন আপনাকে দূরে সরিয়ে দেই না? আপনাকে এক ঝলক দেখার জন্য কেন এত পাগল হয়ে যাই? আপনি বাড়ি থেকে দূরে গেলে কেন আমার এত দুশ্চিন্তা হয়? ভালোবাসিস আমায়? তে এবার জাঙ্কুকের দিকে তাকালো, দেখলো জাঙ্কুকের চোখটাও ছলছল করছে। তে জাঙ্কুকে জড়িয়ে ধরে বলল, বাসি, অনেক ভালোবাসি। এতদিন বুঝতে পারিনি আমার ফিলিংসটা ভালোবাসা ছিল কিনা, কিন্তু এই কদিন আপনি দূরে থাকায় বেশ বুঝতে পেরেছি আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। তবে আপনি যদি আমার সাথে থাকতে না চান সমস্যা নেই, কিন্তু আমাকে প্লিজ অন্য কারোর সাথে বিয়ে দেবেন না। আমি আপনাদের স্মৃতি নিয়ে সারাটা জীবন কাটিয়ে দেবো। আমি পড়াশোনা করে চাকরি করে বাইরে চলে যাব, কিন্তু অন্য কারোর সাথে আমার বিয়ে দেবেন না। আপনার জীবনে আমি কখনো বাধা হয়ে দাঁড়াবো না, কিন্তু আমার জীবনে আমি অন্য কাউকে আনতেও পারবো না। তে অনবরত কেঁদেই চলেছে। জাঙ্কুক শক্ত করে দেখে জড়িয়ে ধরল। আমি আমার থেকে তোকে কখনো আলাদা হতে দেবো না তে। এতদিন আমি ভেবেছিলাম ফিলিংসটা শুধু আমার তরফ থেকেই আছে, কিন্তু আজ যখন জানতে পেরেছি এ সম্পর্কে তোরও সাই আছে, তখন আর আমাকে কেউ আটকাতে পারবে না বলে জাঙ্কুক বিছানা ছেড়ে তাড়াতাড়ি উঠে গেল। নিজের ঘরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নে, কলেজ যাওয়ার জন্য রেডি হ, আমি ছেড়ে দেবো। তে আজ অনেক খুশি। তাড়াতাড়ি জাঙ্কুকের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে এলো। তার এখন আনন্দে লাফাতে ইচ্ছা করছে। তার মানে সে যে মানুষটাকে ভালোবাসতো সেও তাকে ভালোবাসে। কথাটা ভাবতে তার একসাথে অনেক রকম অনুভূতি কাজ করছে। লজ্জা, ভালো লাগা, ভালোবাসা সব মিশ্রিত। মনে হচ্ছে একটা গান চালিয়ে এখন ঝিঙ্কুরাকুর নাচ দিতে। কিন্তু ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 9:30 বেজে গেছে। তাড়াতাড়ি ওয়াশরুমে ছুট দিল। এদিকে জাঙ্কুক ফ্রেশ হয়ে রেডি হয়ে সোজা জিনের ঘরে যায়। মা, তোমার সাথে একটা কথা ছিল। আমি জানি তুই কি বলবি। মানে? সকালে আমি তোকে ডাকতে গিয়েছিলাম তোর ঘরে। তার মানে তুমি সবটা? হ্যাঁ, আমি সবটাই শুনেছি। মা প্লিজ, তুমি কোনো আপত্তি করো না। এতদিন তো দেখো আমি ওকে দেখেই রেখেছি, বলো আমি সারাটা জীবন ওকে আগলে রাখবো। প্রয়োজন পড়ে আমরা সবাই মিলে অন্য কোথাও চলে যাব, কিন্তু মা ওর থেকে আমাকে দূরে করে দিও না। এতে আমরা কেউ ভালো থাকবো না। আচ্ছা তুমি বলো তো, তে তোমার থেকে দূরে চলে গেলে তুমি কি ভালো থাকবে? আমি জানি না জাঙ্কুক, আমি চাই তেকে সারা জীবন আমার কাছে রেখে দিতে, কিন্তু ভয় হয়।
যদি তোদের দুজনকে আমি হারিয়ে ফেলি? কিচ্ছু হবে না মা, ভরসা রাখো আমার প্রতি। এতদিন আমি ভেবেছিলাম আমার তরফ থেকেই ওর প্রতি ভালোবাসা আছে, কিন্তু আজ যখন জানতে পেরেছি তে আমাকে ভালোবাসে, তখন আমার থেকে ওকে দূরে করার কোনো প্রশ্নই ওঠে না। যা ভালো বুঝিস কর, কিন্তু একটা কথা বাবু, তোরা ছাড়া যে আমার আর কেউ নেই। তুমি চিন্তা করো না মা, আমি ওকে দেখে রাখবো আর নিজেরও খেয়াল রাখবো। কিছুক্ষণ পর তেও রেডি হয়ে নিচে নেমে আসে। তে যেন জাঙ্কুকের দিকে তাকাতেই পারছে না। তার প্রচণ্ড লজ্জা লাগছে। এতদিনে লুকিয়ে রাখা অনুভূতিগুলো সে আজ প্রকাশ করে ফেলেছে জাঙ্কুকের সামনে। জাঙ্কুকের সামনে এলেই তার বুকে ধুকপুকানি যেন বেড়ে চলেছে। খাবারটাও যেন গলা দিয়ে নামছে না। তার মনে একটা অন্যরকম খুশি কাজ করছে। ব্রেকফাস্ট সেরে মনিকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দিয়ে তে বেরিয়ে যায়। জিন বুঝতে পারে তার তে আজ অনেক খুশি। সে একটু মুচকি হাসে। জাঙ্কুকও বেরিয়ে আসে। জাঙ্কুক গাড়ি ড্রাইভ করছে আর তে জানলা দিয়ে বাইরে তাকিয়ে বসে আছে। জাঙ্কুকের দিকে তাকাতেও তার লজ্জা লাগছে। একজন দেখছি আজকাল একটু বেশি লজ্জা পায়। কয়েক বছর আগেও তো আমার হাতে ছাড়া সে স্নান করতে চাইতো না, খেতে চাইতো না, এমনকি সাজগোজটাও আমাকেই করে দিতে হতো। আজ হঠাৎ তার মধ্যে এত লজ্জার আবির্ভাব হলো কীভাবে? তে নিজের ব্যাগটা জাঙ্কুকের ঘাড়ে মারল। আপনি একটু থামবেন? বকেই চলেছে তখন থেকে। তোর কিন্তু বড্ড বেশি সাহস হয়ে যাচ্ছে তে, তুই আমাকে মারছিস। জাঙ্কুকের গম্ভীর গলাটা শুনে তে একটু চুপসে গেল। তের কাণ্ড দেখে জাঙ্কুক মিচকে হাসছে। যা বের হ গাড়ি থেকে। তে অবাক হলো। মানে কলেজে এসে গেছে, গাড়ি থেকে বের হ, নাকি গাড়িতেই বসে থাকবি? এই অন্য কোনো মতলব আছে নাকি তোর? হ্যাঁ? তে এবার বিরক্ত হলো। তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গেল আর দৌড়ে কলেজে ঢুকে গেল। জাঙ্কুক এবার হো হো করে হেসে ফেলল। তারপর গাড়ি ঘুরিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। তে আর জিমিন ক্লাস শেষ করে কলেজের মাঠে ঘোরাফেরা করছিল। এইতে ফুচকা খাবি? না, আমি বাইরের খাবার খাই না। জাঙ্কুকদা জানতে পারলে খুব বকা দেবে। কি করে জানবে? ক্লাস শেষ হতে এখনও আধ ঘন্টা বাকি। তার মানে তোর জাঙ্কুকদার আসতেও এখনও বেশ কিছুটা সময় আছে। তার মধ্যে আমরা খেয়ে চলেও আসবো। আমাকে জাঙ্কুকদা কলেজ থেকে বেরোতে বারণ করেছে জিমিন। উফ, তে ভয় কেন পাচ্ছিস? আমি তো আছি তোর সাথে নাকি? কিন্তু চল না। মানে আমার কাছে কোনো টাকা নেই। জাঙ্কুকদা তো আমাকে টাকা দেয় না হাতে। আমার যখন যা প্রয়োজন হয় সেই কিনে এনে দেয়। তুই চিন্তা করিস না, আমি টাকা দিয়ে দেবো। তের একটু খেতে ইচ্ছা করছে। জাঙ্কুক তাকে বাইরের খাবার কখনোই খেতে দেয় না। সে শুনেছে ফুচকা খেতে অনেক টেস্টি, তাই লোভটা সামলাতে পারল না। জিমিনের সাথে বাইরে বেরিয়ে এলো। দুজনেই মজা করে ফুচকা খেতে লাগলো। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার নাম কি তে? হ্যাঁ। জাঙ্কুক বলে কেউ আপনার জন্য অপেক্ষা করছে, আপনাকে খুঁজছে। কি, জাঙ্কুক দে এসে গেছে? আরে তে শোন। তে জিমিনের কোনো কথা না শুনেই দৌড়তে লাগলো। ঠিক তখনই হঠাৎ তের সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো আর কিছু লোক বেরিয়ে এসে জোর করে তেকে তুলে নিয়ে যেতে লাগলো। এই কি করছেন? কি, কোথায় নিয়েছেন ওকে? একটা লোক জিমিনকে ঠেলে সেখান থেকে ফেলে দেয় আর তাড়াতাড়ি তেকে গাড়িতে তুলে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে। জিমিন তাড়াতাড়ি উঠে একটা কল লাগায়। ওরা তেকে তুলে নিয়ে গেছে, ওরা তার খবর পেয়ে গেছে। হ্যাঁ, এটা গাড়ির নাম্বার, তাড়াতাড়ি নোট করো। ওরা জিটি রোডের দিকে গেছে। হ্যাঁ, আমি তের ব্যাগে ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম আগেই, ওকে ট্রেস করতে কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে। ফোনটা রেখে জিমিন একটু মুচকে হাসলো। ঠিক তখনই জাঙ্কুকের গাড়ি কলেজের সামনে এসে থামলো। জিমিন বুঝতে পেরেছে যে জাঙ্কুক তেকে নিতে এসেছে। দৌড়ে জাঙ্কুকের গাড়ির সামনে গেল। হ্যালো স্যার, আপনি জাঙ্কুক তাই তো? হ্যাঁ, আমি তের বন্ধু জিমিন। তারপর জিমিন সবটা খুলে বলল। জাঙ্কুকের মাথায় যেন বাজ পড়েছে। কি বলছেনটা কি? সবে তাদের সম্পর্কটা একটা রাস্তায় হাঁটতে শুরু করেছিল আর একটা দিনও গেল না। জাঙ্কুকের বুক পেটে যেন কান্না পাচ্ছে। সে তেকে বাঁচিয়ে রাখতে পারলো না। তারা ঠিক তার খোঁজ পেয়ে গেল। এদিকে সে তার মাকে কথা দিয়েছিল তেকে সারাটা জীবন আগলে রাখবে। এখন সে তার মাকে কি জবাব দেবে? জাঙ্কুক নিজের চুলগুলো ধরে টানতে লাগলো। কি করবে কিছুই বুঝতে পারছে না। জিমিন জাঙ্কুকের অবস্থাটা বুঝতে পারলো। স্যার, আপনার সাথে আমার একটু কথা আছে, আমি কি বলতে পারি? বলে জিমিন জাঙ্কুককে কিছু একটা বলল। কি বলছো? কি তুমি সত্যি বলছো? হ্যাঁ স্যার, আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। এখন চলুন, আমাদের যেতে হবে।
তেকে বাঁচাতে হবে। তুমি আমার সাথে এসো। জাংকুক জিমিনকে নিয়ে গাড়ি ঘোরালো। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। আমাকে এখানে কেন তুলে নিয়ে এসেছেন? কে আপনারা? আমরা কে? আমরা তোর জম। এত বছর ধরে খুঁজে বেড়াচ্ছি তোকে। আমাকে খুঁজে বেড়াচ্ছেন মানে? তোর বাপ আন্ডারগ্রাউন্ড মাফিয়া লি মিনহো। আমরা একসাথেই কাজ করতাম। তোর বাবা ছিল কিং, সবাই ওর কথায় ওঠা বসা করতো, যেটা আমার একেবারেই পছন্দ ছিল না। আমি ওখানকার বাদশা হতে চেয়েছিলাম। ভিতরে ভিতরে সেই রাস্তা আমি তৈরিও করে ফেলেছিলাম, কিন্তু তোর বাবা ঠিক বুঝে গেল, আমাকে দল থেকে বার করে দিল। এসবের পর আমি কি করে চুপচাপ বসে থাকতাম বলতো? সুযোগের অপেক্ষায় ছিলাম। তারপর জানতে পারলাম এক কন্যা সন্তান জন্ম হওয়ার জন্য সে আনন্দে আত্মহারা হয়ে রয়েছে। সেই কন্যা সন্তানটি তার জান প্রাণ সব কিছু। তখনই ভেবেছিলাম এই জানটাকেই কেড়ে নেব। তাই সুযোগ বুঝে পৌঁছেও গেলাম তোদের বাড়িতে। কিন্তু দুর্ভাগ্য, বেটা ঠিক বুঝতে পেরে গিয়েছিল। আমরা পৌঁছানোর আগেই তোকে ঠিক সরিয়ে দিয়েছিল। কার কাছে দিয়েছিল, কি ব্যাপার বৃত্তান্ত কিছুই জানতে পারিনি। এমনকি তার বড় ছেলের কোনো ট্রেসও আমরা পাইনি। বেটা বহুত ধুরন্ধর, মানতে হবে। কিন্তু কি জানিস তো, পিপিলিকার পাখনা গজা মরিবার তলে। আমার সাথে চালাকি না, ব্যাস দিলাম শেষ করে তোর বাপকে। আর তোর মাকে তো আমরা সবাই মিলে। চুপ করুন, চুপ করুন আপনি। আচ্ছা বেশ, চুপ করলাম। এখন এটার মধ্যে সই কর। এটা কি? এটা সেই পেপার যেই পেপারে সাইন করলে এই পুরো কিংডমের মালিক হব আমি। তোর বাপ বহুত চালাক, মরার আগে সব কিছু তোর নামে করে দিয়ে গেছিল। আর লিখে দিয়ে গিয়েছিল 18 বছর পর্যন্ত এটা কেউ নিতে পারবে না। জাস্ট অপেক্ষা করে গেছি। ওই জাংকুক সব সময় তোকে আগলে আগলে রেখেছে। ভেবেছিল আমি বোধহয় তোকে খুঁজেই পাবো না, কিন্তু আমার চোখকে আড়াল করা এতটাও সহজ নয়। দেখ, তোকে ঠিক পেয়ে গেলাম। এবার তাড়াতাড়ি সইটা করো তো মামুনি, দেরি হয়ে যাচ্ছে। আবার তোমাকে নিয়ে একটু, তুমি তো একেবারে নাজুক কালি, ঠিক তোমার মায়ের মতো। অসভ্য, জাংকুকদা যদি জানতে পারে তোমায় কেটে পুঁতে দেবে। তোর জাংকুকদা এই অবধি জীবনে পৌঁছতে পারবে না, তাই সে আশা রাখিস না। তার আগেই তোকে আমরা বলে তোর গালটা টাচ করলো। সইটা তাড়াতাড়ি কর, না হলে যে কাজটা একটু পরে করবো ভাবছি সেটা এখনই আমরা শুরু করে দেব। তে ভয়ে একেবারে চুপসে গেছে, মনে মনে জাংকুককে ডেকেই চলেছে। সইটা কর। তে কাপা কাপা হাতে পেনটা তুলে নেয়। সইটা করতেই যাবে, ঠিক তখনই একটা গুলির আওয়াজ এর কানে আসে। তে চমকে উঠে কানটা চেপে ধরে আর চিল্লিয়ে কেঁদে ওঠে। তখনই কেউ একজন এসে তেকে পরম স্নেহে বুকে আগলে ধরে। রিভলভারটা এখনও সামনের মানুষটার দিকে তাক করা। কি রে তুই এখানে ঢুকলি কি করে? তুই কি ভেবেছিলিস তুই ওকে তুলে নিয়ে আসবি আর আমি খোঁজটা পাবো না? তে অবাক হয়ে গেছে, এই কণ্ঠশ্বাস চেনে না। তে একটু দূরে সরে যেতে চাইল, মুখটা তুলে সামনের মানুষটার দিকে তাকালো। একটা অচেনা ব্যক্তি, তবুও যেন খুব চেনা চেনা লাগছে, আপন মনে হচ্ছে। এর দিকে এক ঝলক তাকিয়ে একটু হাসলো। কে তুই? হ্যাঁ, আমি কে? লি মিনহোর বড় ছেলে আর এই সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী মিন শিউগা। তুই ভেতরে ঢুকলি কি করে? আর ঢুকে যখন পড়েছিস বেঁচে ফিরতে পারবি না। এই ধর ওকে। কিন্তু কেউ এলো না। তুই কি ভাবলি আমি এত কাঁচা খেলোয়াড়? আরে লি মিনহোর ছেলে আমি। কথায় আছে না, বাপ কা বেটার সিপাই কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া। আমার সব লোকেরা তোদের সব লোককে মেরে উপরে পাঠিয়ে দিয়েছে। এখন তোর উপরে যাওয়ার পালা। অনেক দিন ধরে তোকে খুঁজছি। তুই কি ভেবেছিস শুধুমাত্র তের ওপর তুই একাই নজর রাখছিস? না, তের ওপর নজর আমিও রেখেছি। সব সময় ওর সাথে আমি লোক লাগিয়ে রেখেছি। তে অবাক হয়ে গেল, সব সময় লোক লাগিয়ে রেখেছে মানে? ঠিক তখনই জাংকুক আর জিমিন সেখানে ঢুকলো। তে! জাংকুক দৌড়ে এসে তেকে জড়িয়ে ধরল। জাংকুককে দেখে তে কান্নায় ভেঙে পড়ল। তো তুমি এসেছো জাংকুকদা? তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। কাঁদতে কাঁদতে হঠাৎই তে চোখ যায় জিমিনের দিকে। তে বেশ অবাক হয়। জিমিনও তেকে দেখে হাসছে।
জিমিন, তুই এখানে? সব বলবো তে, একটু অপেক্ষা কর। কথাটা শুনে জাংকুক লোকটার দিকে তাকায়। ছেলেটাকে দেখে জাংকুকের চোখ ছলছল করে ওঠে। ছেলেটা জাংকুকের দিকে তাকিয়ে হাসছে। ঠিক সেই সুযোগেই কাই সুগার হাত থেকে বন্দুকটা কেড়ে নেয়। আমাকে মারবি? হ্যাঁ, আমাকে মারবি? এবার তোদের সব কটাকে একসাথে উপরে পাঠাবো বলে কাই সুগাকে গুলি করতেই যাবে। ঠিক তখনই কায়ের হাত বরাবর কেউ গুলি চালায়। বন্দুকের আওয়াজটা অনুসরণ করে সবাই তার দিকে তাকায়। এটা জিমিন। জিমিনকে গুলি চালাতে দেখে তে ভয়ে জাংকুককে আরও আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। এটা সে কাকে দেখছে? সেই বকবক করা মেয়েটা। সুগা বন্দুকটা কুড়িয়ে নেয়। আর সব শোধ একবারে তুলবো। আমার বাবাকে মেরেছিস, নামজুন আঙ্কেলকে মেরেছিস, আমার মাকেও মেরেছিস। সেদিন নামজুন আঙ্কেল না থাকলে আমি আর আমার বোন কেউই বেঁচে থাকতাম না। সেদিন উনি নিজের জীবনের রিস্ক নিয়ে জাংকুকের হাতে তেকে তুলে দিয়েছিল, আমাকে সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করেছিল। আমি জানতাম তে জাংকুকের কাছেই আছে, তাই নিশ্চিন্ত ছিলাম। এতগুলো বছর নিজের বোনের কাছ থেকে তুই আমাকে দূরে রেখেছিস। এই সব কিছুর জন্য তোকে আজ পানিশমেন্ট পেতে হবে। নে, এবার নিজে উপরে যাওয়ার রাস্তাটা দেখতে থাক বলে পরপর গুলি চালাতে লাগলো। তে ভয়ে চিল্লে উঠেছে। জাংকুককে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে আর সমানে কাঁদছে। জাংকুক, জাংকুক, তুই ওকে এখান থেকে নিয়ে যা, আমি ওদের ব্যবস্থা করে আসছি। জাংকুক তেকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এই মুহূর্তে সবাই একটা খোলামেলা মাঠে দাঁড়িয়ে আছে। এতক্ষণে তে বুঝতে পেরে গেছে এটা তার দাদা, কারণ তার বাবার নাম সে এতদিনে জেনেছে। আর সুগাও নিজের মুখে স্বীকার করেছে সে তার বাবারই সন্তান। কিন্তু সে এতদিন জানতই না তার একটা দাদাও আছে। সুগা এসে জাংকুককে জড়িয়ে ধরে। কেমন আছিস? ভালো আছি রে, কত বছর বাদে তোকে দেখলাম। 20টা বছর কেটে গেছে, আমরা একে অপরকে দেখিনি। তুই তো একেবারে পাল্টে গেছিস। তুইও। তে এখন একটু শান্ত হয়েছে। জিমিন তের কাছে এসে দাঁড়ায়। তে ভয় পেয়ে দুপা পিছিয়ে যায়। তুই আমাকে ভয় কেন পাচ্ছিস? তুই বন্দুক চালাস, কিন্তু কেন? কারণ ও আমার বউ, আর সাথে আমার প্রিয়। তোর দেখাশোনার জন্য আমিই পাঠিয়েছিলাম ওকে তোর কলেজে, যাতে সবসময় তোকে নজরে নজরে রাখতে পারে। কারণ আমি জানতাম কায়ের লোকজন তোকে খুঁজে চলেছে অনবরত। আর জাংকুক সময় সময় বিদেশে যায় কাজের জন্য, আর সেই সময়টা তোর জন্য অনেকটাই রিস্কি। তাছাড়া তুই এখন কলেজে ভর্তি হয়েছিস, আর কলেজে বিভিন্ন মানুষের আনাগোনা থেকেই থাকে। কাই সেটারও সুযোগ নিতেই পারতো। তাই জন্যই জিমিনকে তোর সাথে থাকতে বলেছিলাম, একদম আঠার মতো চিপকে। কারণ ও যা চিপকু, আমি জানতাম এই কাজটা ওর দ্বারাই সম্ভব। ঠিক যেমন আমার সাথে সারাটা দিন চিপকে থাকে। এই অসভ্য বলা, একদম বাজে কথা বলবি না। এই অসভ্য বলি, একদম আমার দাদা ভাইকে অসভ্য বলবি না বলে দিলাম। আমার দাদা ভাই ঠিকই বলেছে, তুই একটা চিপকু। ও, এখন আমে দুধে মিশে গেল আর আমি আটি হয়ে গড়াগড়ি খাচ্ছি। এটাই হয় জিমিন, দেখেছিস তো, কারোর ভালো করতে নেই বলে জিমিন একটু ন্যাকা কান্না খাদলো, যেটা দেখে সবাই হেসে দিল। থাক, অনেক হয়েছে, এবার চল বাড়ি যাই, মা তোকে দেখলে অনেক খুশি হবে। সে তো যাবই, আমি তো মনিকে দেখতেই চাই। কিন্তু একটা কথা জাংকুক, আমি কি করি সেটা যেন কেউ জানতে না পারে। ইনফ্যাক্ট আমাকে কেউ আজ পর্যন্ত চেনে না, আমি জাস্ট একজন বিজনেসম্যান হিসেবেই পরিচিত। আন্ডারওয়ার্ল্ডের কেউ আজ পর্যন্ত আমাকে দেখেনি, আমি আড়ালে থেকেই কাজ করি। তাই প্লিজ মনিকেও এই সম্পর্কে কিছু জানাস না, তাহলে মনি কিন্তু অনেক টেনশন করবে। আমিও সেটাই ভাবছি। তবে ওই কাইয়ের ব্যাপারটা মাকে জানাতে হবে, নইলে মা তেকে নিয়ে টেনশন করতে করতে পাগল হয়ে যাবে। ঠিক আছে, এক কাজ করবি, মনিকে বলবি নিজেদের মধ্যে ঝামেলাতেই কাই মারা গেছে কয়েকদিন আগে, তাই তেকে নিয়ে টেনশনের আর কোনো দরকার নেই। এটা ঠিক বলেছিস। চল এবার সবাই জিয়ন মেনশনে এসে উপস্থিত হয়। জিন অপরিচিত দুজনকে দেখে একটু অবাক হয়, কারণ জাংকুক এর আগে তার কোনো বন্ধুবান্ধবকে বাড়িতে নিয়ে আসেনি। জাংকুক, ওরা কে? জাংকুক দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরে। মা, ও সুগা, চিনতে পারছো? মিনহো আঙ্কেলের ছেলে, এর দাদা। জিন অবাক হয়ে সুগার দিকে তাকায়। সুগা? হ্যাঁ মনি, কেমন আছো তুমি? এত বছর কোথায় ছিলিস বাবা? তুই জানিস তোকে আমরা কত খুঁজেছি। সরি মনি, তুমি তো জানো সবটা। কিন্তু সুগা, তুই ফিরে কেন এলি? তুই তো জানিস ওরা তোদের খুঁজছে। না মনি, ওই কাই কিছুদিন আগে মারা গিয়েছে, তাই আমাদের পথে আর কোনো কাটা নেই।
তুই সত্যি বলছিস? হ্যাঁ মনি, তুমি একদম টেনশন করো না, সেই জন্যই তো আমি ফিরে এলাম। আচ্ছা, ওকে? মনি, ও আমার বউ জিমিন। হ্যাঁ, আর আমার বন্ধু। জানো মনি, ও আমার সাথে আমার কলেজেই পড়তো, অথচ আমি জানিই না যে ওই আমার বৌদি ভাই। জাঙ্কুক, তে? হ্যাঁ মা, তে সবটাই জানে। ওর থেকে আর লুকিয়ে রেখে কী লাভ, যখন সেই মানুষটাই আর নেই, তাহলে আর ভয় কিসের? যাক, ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন। কত বছর বাদে আবার আমার পরিবারটাকে সম্পূর্ণ মনে হচ্ছে। এই, তোরা কিন্তু এখান থেকে যাবি না, আজ থেকে তোরা এখানেই থাকবি। হ্যাঁ মানে, সবাইকে তো হারিয়ে ফেলেছি, এখন তো তুমি আর জাঙ্কুকই আছো আমার আর তের জন্য। তুমি তো আমার আর একটা মা, তাই মাকে ছেড়ে কোথায় যাব বলো? এতদিন তোমাদের থেকে দূরে অনেক কষ্টে ছিলাম, এখন আর আমি তোমাদের ছেড়ে যাচ্ছি না, তুমি তাড়িয়ে দিলেও যাচ্ছি না। এরপর একটা সপ্তাহ কেটে যায়। সুগারা এখন জাঙ্কুকদের বাড়িতেই আছে। এদিকে জাঙ্কুকও জানিয়েছে সে তেকে বিয়ে করতে চায়, বেশি দেরি করতে চায় না। এতগুলো দিন সে অনেকটা কষ্টে কাটিয়েছে তের থেকে দূরে থেকে, নিজেকে অনেক কষ্ট করে সংযত রেখেছে, কিন্তু এখন আর সে পাচ্ছে না। সে যত তাড়াতাড়ি সম্ভব তেকে নিজের করে নিতে চায়। তের যেহেতু বাবা মা নেই, তাই সুবিন আঙ্কেল নিজের দায়িত্বে তের বাবার অভাবটা পূরণ করতে চায়। সে এমনিতেই তেকে যে কন্যার মতোই ভালোবাসত। 1 মাস পর তের আর জাঙ্কুকের বিয়ে দেওয়া হয়, তবে বেশি লোক জানাজানি করা হয় না, একান্তই ঘরোয়াভাবে তাদের বিয়েটা হয়। আজ তে আর জাঙ্কুকের বাসর। জিমিন সুন্দর করে সাজিয়ে তেকে জাঙ্কুকের ঘরে রেখে গেছে। তের মনে তো ঝড় বইছে। এতদিন সে মনে মনে যেই মানুষটাকে ভালোবেসেছে, ইচ্ছে থাকা সত্ত্বেও যে মানুষটার কাছাকাছি সে যেতে পারেনি। এক অদৃশ্য বাধা তাদের মাঝখানে ছিল, কিন্তু আজ সেই সব বাধা অতিক্রম করে একেবারে সেই মানুষটার হতে চলেছে সে। আজ আর তাদের মধ্যে কোনো বাধা নেই, আজ সে সম্পূর্ণভাবেই জাঙ্কুকের। কথাটা ভাবতেই তার হার্টবিট ফাস্ট হয়ে গেছে। হঠাৎ দরজার আওয়াজ পেয়ে দরজার দিকে তাকায়। জাঙ্কুক ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে তের দিকে তাকালো। এটা সে কাকে দেখছে? তার সেই ছোট্টতে বধূ বেশে তার ঘরে বসে আছে, যেটা সে এতদিন কল্পনায় ভেবে এসেছে, আজ সেটা বাস্তব হতে চলেছে। জাঙ্কুকেরও হার্টবিট ফাস্ট হয়েছে। সে ধীরে ধীরে তের কাছে এসে বসে। তের মধ্যে এক অদ্ভুত অনুভূতি কাজ করছে। সে চাদরটা আঁকড়ে ধরে। প্রচণ্ড লজ্জাও লাগছে তার। জাঙ্কুককে দেখেই বুঝতে পারছে আজ কোনোভাবেই জাঙ্কুককে আটকানো যাবে না। সে আটকাতে চায়ও না, সেও চায় জাঙ্কুককে নিজের করে পেতে। জাঙ্কুক মন ভরে তেকে দেখেই চলেছে। জাঙ্কুক একটা হাত তের গালে রেখে বলল, তে, কী নেশায় জড়িয়েছিস বলতো আমাকে? কেন বারবার তোর কাছে এলেই নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছা করে? কেন সব বাধা অতিক্রম করতে ইচ্ছা করে তোর কাছে এলে? কী জাদু জানিস তুই? তে কিছু বলে না, চুপচাপ মাথা নিচু করে বসে থাকে। আমার দিকে তাকা। কী হলো, তাকা? তে চোখটা তুলে জাঙ্কুকের দিকে তাকায়। লজ্জায় তের গাল দুটো টমেটোর মতো হয়ে গেছে। আর যে নিজেকে আটকে রাখতে পারছি না তে, অনেকগুলো দিন অসহ্য যন্ত্রণার মধ্যে কাটিয়েছি, আজ সেই সব যন্ত্রণার উপশম ঘটাতে চাইতে তের হাত পা যেন কাঁপছে থরথর করে। জাঙ্কুক টেনে তেকে নিজের কাছে নিয়ে আসে, নিজের কোলের ওপর বসায়। তারপর নেশালো দৃষ্টিতে তের দিকে তাকিয়ে তেতে দুধ দিতে থাকে। তের কপালে, চোখে, নাকে, মুখে নিজের ঠোঁটের ছোঁয়া দিতে থাকে। আর তারপর এক পর্যায়ে তার ঠোঁট দুটো দখল করে। সময় বাড়ার সাথে সাথে তাদের ভালোবাসার গতিবেগও বাড়তে থাকে। জাঙ্কুক আজ সম্পূর্ণভাবে তেতে মগ্ন। তেকে সমস্ত রকমভাবে সে পর্যবেক্ষণ করে চলেছে, আর সাথে আদরে আদরে তেকে ভরিয়ে দিচ্ছে। তে চুপ করে শুয়ে জাঙ্কুকের আদর উপভোগ করছে শুধু। একটা সময় দুজনেই আর থাকতে পারে না, এসে উপস্থিত হয় সেই চরম মুহূর্তে। জাঙ্কুক নিজেকে তের মধ্যে প্রবেশ করায় আর মিশে যেতে থাকে তের সাথে। আর তারপর দুজনেই ক্লান্ত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। জাঙ্কুক তের কানের কাছে ফিসফিস করে বলে, একটা জীবন এভাবেই তোকে কাছে চাইতে। আই নিড ইউ মোর মোর অ্যান্ড মোর, আই নিড ইউ টু। আর এখানেই শেষ হয় আমাদের এই গল্প। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। নিয়ম।